আসসালামু আলাইকুম। খবর শুনতেছিলাম, আপনাদেরকে একটু শুনতে হবে। হ্যাঁ, অল্প একটু শোনাবো, বেশি না। খেলাপি ও সম্পদের পাহাড়ে বিএনপির প্রার্থীরা ঋণের পরিমাণ বিবেচনায় শীর্ষ 10 প্রার্থীর 8 জনই বিএনপি, 2 জন স্বতন্ত্র। মাত্র 10 জন প্রার্থীর কাছে ব্যাংক পাবে প্রায় 13,000 কোটি টাকা। কোটিপতি প্রার্থীতেও এগিয়ে বিএনপি। সম্পদের বিবেচনায় দলটির 71.86% প্রার্থী কোটিপতি। এছাড়া হবিগঞ্জ 4 আসনে বিএনপির এস.এম. ফয়সাল 2041 কোটি, চেহারা দেখেন, চেহারা দেখেন, এরা খালেদ হোসেন মাহবুব 1,470 কোটি টাকা, হবিগঞ্জ 3 আসনে হায় হায়। আফরোজা খানম রিতা 1,360 কোটি টাকা, আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম 824 কোটি টাকা, বগুড়া 1 আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম 748 কোটি টাকা এবং চট্টগ্রাম 6 আসনে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 698 কোটি টাকা। আহারে টাকা, ওরে টাকা তুমি সময় মতো আইলা না। এখন টাকা ছড়াছড়ি, তোমার উপরে গড়াগড়ি। ইচ্ছা করলে কিনতে পারি, কিন্তু আমি ভোট কিনুম না। ভোট না কিনা কি আমি জিততে পারুম না। ভোট কিনতে হবে, টাকা লাগবে। সবাই টাকা পয়সা জায়গা মতো রাইখা দিছে তো ভাই। আহারে, 5ই আগস্টের পরে 24-এর দিকে একটু ফ্ল্যাশব্যাকে যান না। ব্যাংকে সবাই দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা। এক বোন তো চিটাগাং থেকে কান্নাকাটি করতেছিল, ওনার বাবা অসুস্থ, অপারেশন করতে হবে, 6 লাখ টাকা লাগবে, ব্যাংক থেকে চাচ্ছে, নিজের টাকা নিজে চাচ্ছে, ব্যাংক দিতে পারতেছে না। উনি 2 সপ্তাহ ঘুইরা এই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছে, পরে ব্যাংক তার টাকাটা দিছে। ওই ব্যাপারটা ভাইরালও হয়েছিল। কত মা বোনের কান্না, কত মানুষ ব্যাংকের সামনে ভাই দিনের পর দিন ঘোরাঘুরি করতেছিল নিজের পাওনা টাকার জন্য। আর ওই টাইমে এরা এই যে যাদের দেখাইলাম, ওনারা মুসকি মুসকি হাসতেছিল, যাই বেটা তগর টাকা তো আমাদের পকেটে। কারণ কি জানেন, এই ব্যাংকের টাকা এরা নিয়ে গেছে বলেই তো ব্যাংকের এই খারাপ অবস্থা হয়েছে। ব্যাংক এদের নামে মামলা টামলা কইরাও তো কিছু করতে পারে না। কারণ কি জানেন, এদের হেডম আছে তো। এই যে এই টাকা পয়সা কবে নিছে? 2 সপ্তাহ আগে, 2 মাস আগে, 2 বছর আগে না, গত 16 বছরও এর আগেও ছিল। এরা বছরের পর বছর, যুগের পর যুগ পার করে দিতেছে এই ব্যাংকের টাকা। বাকিগুলো তো ভাইগা চলে গেছে, ওরা ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু এরা তো ধরা ছোঁয়ার মধ্যে। কে ধরবে? কার হেডম আছে ধরার? কারোই হেডম নাই, কিচ্ছু বদলা নাই মনে হইতেছে। 5ই আগস্টে 1,500 মা বোনের বুক খালি হইল, 50,000 পঙ্গু হইল, কিন্তু কারো কি কোনো টনক নড়ছে? মনে হয় না ভাই। আমাদের বিচার বিভাগের দিকে তাকান, ওইখান থেকেই তো অনুমতি পাইতেছে। এরা কোথা থেকে অনুমতি পাইছে? আমাদের আইনে কি আছে? কোন ঋণ খেলাপি। আবার আরেকটা আছে ভাই, ওই যে 2 দেশের নাগরিক, ওরকম আছে 22 জনের মতো 2 দেশের নাগরিক। এরা হলো গিয়া 2টা করে পাসপোর্ট আছে, এই বাংলাদেশেরও আবার বিদেশেরও। এমনও দেশের একজন আছে ভাই, ওই দেশের নামটা ভুলে গেলাম। ওই দেশটা হচ্ছে, দেশ মানে একটা দ্বীপ, আর ওই দ্বীপটা হচ্ছে মাফিয়ারা ওই দ্বীপটা চালায়। ওইখানকার নাগরিক হয়েছে, পৃথিবীর এত দেশ রাইখা ওইখানে যায় নাগরিক হয়েছে। তার মানে কি জানেন, তার টার্গেটটা, তার নিয়তটা বুঝতে পারেন? এই দেশের টাকা পয়সা সব আবার পার করে দিবে। আমরা এত কিছু দেখার পর, এত কাহিনী হওয়ার পর ওই একই কাহিনী আবার কেন? হ্যাঁ ভাই, মনে হইতেছে কি জানেন, কপিরাইট দেওয়া উচিত। আমাদের এই রাজনীতিতে না কপিরাইট থাকা উচিত। আমার কথা আপনি কইতে পারবেন না, আপনার কথা আমি কইতে পারবো না। আমার আদর্শ আপনি চুরি করতে পারবেন না, আপনার আদর্শ আমি চুরি করতে পারবো না। এরকম কপিরাইট থাকা উচিত। দেখেন, এই যে মনে করেন যে আওয়ামী লীগ যদি একটা কপিরাইট দিয়ে বসে এখন, যে আমাদের কথাগুলো কেন আপনারা বলেন, হ্যাঁ, একটা বড় দল থেকে আর শুনতে পাচ্ছেন না, যে কথাগুলো আপনারা শুনতে পান ওই কথাগুলো কি গত 16 বছর শুনতে পান নাই? বুকে হাত দিয়ে বলেন আপনি কি শুনেন নাই ওই কথাগুলা? নিশ্চয়ই শুনছেন। ওই যে 71-এর সেই কার্ডটা খেলছে তো আবার, কিন্তু এই কার্ডের জন্য কপিরাইট কার? এই কার্ড তো ভাই আওয়ামী লীগের। তারা যদি এখন কপিরাইট দিয়ে বসে যে আমাদের কার্ড চুরি হয়ে গেছে, দেখছেন রাজনীতি কোথায় চলে গেছে। কিন্তু এতে ভালো হয়েছে ভাই, অনেক ভালো হয়েছে। কারণ কি জানেন, মানুষ বুঝতে পারবে, মানুষ বুঝতে পারতেছে মানুষ আগের মতো নাই ভাই। আগের মতো থাকলে ভাই ওই 5ই আগস্ট আসতো না ভাই। ওই 5ই আগস্টে যারা নাইমে আসছিল রাস্তায়, হয়তো নেতৃত্ব দিছে ছাত্ররা, কিন্তু পিছনে কারা ছিল ভাই? যারা এই অত্যাচার সহ্য করছে, জুলুম সহ্য করছে গত 15-16 বছর, তারাই তো নাইমে আসছে। যারা ভাই হাজার হাজার মামলাতে জড়িত ছিল, ঘরে ঘুমাইতে পারতো না, ধান খেতে ঘুমাইতো, মা বাপ ছাড়া বোর মুখ দেখতে পারতো না, সন্তানের মুখ দেখতে পারতো না, তারা কোথায়? তারা তো এই দেশে আছে ভাই, খামটি মাইরা আছে, চুপটি মাইরা আছে। ওরাই এখন গুপ্ত হয়ে গেছে, মনের দুঃখে মনের কষ্টে গুপ্ত হয়ে গেছে। এটা মাথায় রাখেন। ওরাই এই ময়দানে নামছিল, এই মাঠে নামছিল। হ্যাঁ, চারিদিক থেকে ঢাকায় শহরে যেভাবে 5 তারিখে ঢুকতেছিল, ওই দৃশ্যটা একবার চিন্তা করেন। ওই দৃশ্যটা আপনারা ভুলে গেলেন এত সহজে। এটাকেই বলে মুনাফিকি ভাই। হ্যাঁ, মুনাফিকি। যারা এইসব অনুমোদন দিচ্ছেন এইসব বাটপাটদেরকে আবার নির্বাচন করার জন্য,
আপনারা কি মনে করছেন আমরা কিছু বুঝি না? আপনারা যে তলে তলে টেম্পো চালান এটা আমরা ভালো বুঝতে পারি। বাহির দিয়া দেখান, ওই যে তোমরা আন্দোলনে বসা যাও, নির্বাচন কমিশনারের সামনে আন্দোলনে বসায় দিল, আন্দোলনে বসায় দিয়া 3টা দাবি তুইলা দিল। আর ভিতরে ভিতরে কিন্তু ওরা এক জায়গায় আছে, ওরাই শিখাই দিছে। কারা? এই নির্বাচন কমিশনারের ভিতরে এমন কেউ আছে যে শিখাই দিছে যে আপনারা মাঠে আন্দোলন করেন, নাইলে যদি আমরা এখন কোনো অনুমোদন দিয়ে দেয় আমাদের নিয়ে তো আবার টান দিবে ওই দল, যার জন্য আপনারা আন্দোলন করলে আমরা বলতে পারবো যে ছাত্ররা আন্দোলন করছে, যার জন্য আমরা দিতে বাধ্য হয়েছি। নির্বাচন কমিশনার বলছে না, মনে কষ্ট নিয়ে ওনাদেরকে অনুমতি দিলাম। এটা কোনো কথার কথা কইলেন? আপনি ওই সিস্টেমের মধ্যে ঢুকাই দিলেন। এরা এই সংসদে যাওয়ার পর ওই এমপি সাইনবোর্ড দিয়া আবার ব্যাংক থেকে লোন নিবে। ব্যাংকে থেকে আগে যারা টাকা চাইছিল ওদের চাকরিও খায় ফেলে বলতে ভাই, ট্রান্সফার করে দিবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তুই আমার ডিস্টার্ব করছ, আমার নির্বাচনের সময় তুই বইলা দিছ সবার কাছে যে আমি ঋণ খেলাপি, এই জন্য ওই ম্যানেজারের চাকরি চলে যাবে এই 3 সপ্তাহ পর, এই লোক যদি ক্ষমতায় আসে। আর ব্যাংক তো পুরো খাইয়েই ফেলাবে। আর আজকে যারা সুযোগ করে দিচ্ছেন তারা মনে রাখেন, ওই যে একজন নির্বাচন কমিশনারের কথা মনে আছে, কিভাবে তাকে অপমান করা হয়েছিল, কেন করা হয়েছিল? উনি তো আদালতে যায় পরে বলছে যে হ্যাঁ ওই যে বুঝছেন, আমি আর মুখে নাম নিতে চাই না, যেটার মালা দেওয়া হয়েছিল। ওনার কথা মনে রেখেন। আরেকজন বিচারপতির কথা মনে আছে, কলা পাতার মধ্যে শুয়ে আছিল, এইভাবে ধৈরা তারা জিজ্ঞাসাবাদ করতেছিল, ওই নিচে দিয়া ফাটায় ফেলাইছিল, 60-70 লাখ টাকা নিয়ে যাইতেছিল, সমস্ত টাকা দালালরা নিয়ে ওনার নিচে ফাটায় দিয়া কলা পাতার মধ্যে শোয়াই দিয়া চলে গেছিল। উনিও কিন্তু বিচারপতি ছিল। এইটা ভুলা যায় না। আসলে এইসব দৃশ্যগুলো না আমার মনে হয় রাস্তাঘাটে বা এই যে আদালত পাড়ায় টাঙ্গায় দেওয়া উচিত, লাগাই দেওয়া উচিত, ব্যানার দিয়া একদম পাকা পোক্ত করে, যেন বৃষ্টিতে ভিজলেও কিছু না হয়। ওগুলা দেখা উচিত, বারবার দেখা উচিত। দেখলেই তো মনে থাকবে ভাই। হ্যাঁ, চোখের আড়াল হইলে মনের আড়াল হয়ে যেত, ওগুলো এখন ভুইলা গেছে। দেশকে আবার ওই পথে নিয়ে যাইতে চাইতেছে, কিন্তু এটা পারবে কি? পারবে না। কারণ কি জানেন? ওনারা যতই চালাক হন না কেন, জনগণ তার চেয়ে বেশি চালাক। জনগণ বুঝে, ও তোমরা বাইরে আন্দোলন করো আর ভিতরে ব্যাগ ধরে কি করো আমরা বুঝি না, কিভাবে লেনদেন হয় এটা আমরা বুঝি না, জনগণ এটা বুঝে। এদেরকে আপনারা পাস করায় এই সংসদে আপনারা নিতে পারবেন না, কারণ নিয়ে যাওয়ার ক্ষমতা কার হাতে? এই জনগণের হাতে। ওই জনগণ এটা ভোট দেওয়ার সময় না বুঝাই দিবে। অতীতে যেভাবে বোকা বানাইতে পারছেন সবাইকে, ওইভাবে বোকা বানাইতে পারবেন না। হ্যাঁ ভাই, বোকা বানানো সম্ভব না। কারণ কি জানেন? ওই কপিরাইটের রাজনীতি, ওই কপিরাইটের রাজনীতি দেওয়া হবে না। নতুন রাজনীতি লাগবে, তো নতুন কথা লাগবে। পুরনো এগুলা খায় না, এগুলো নাটক না, মানুষ দেখছে। গত সরকার যেসব নাটক করছে আমরা দেখছি না? অনেকের বাবাকে গায়েব করে দিয়া, ওই যে পেট ফাইলা সিমেন্টের বস্তা ভইরা এই নদীতে ভাসায় দিয়া, তাদের ছেলে মেয়ে সন্তানকে সামনে রেখা, উনার ওয়াইফকে সামনে রেখা মায়া কান্না কাটতে আমরা দেখছি না? এইসব নাটক তো আমরা দেখছি, তাই না? আমাদেরকে আর বোকা বানানো সম্ভব? বোকা বানানো সম্ভব না ভাই। যদি বোকা হই তাহলে ভাই ধ্বংসের পথে চলে যাবো। হ্যাঁ ভাই, ধ্বংসের পথে চলে যাবো। সত্যি সত্যি ভাই, এমন ভাবে ধ্বংস হবো। কেমন ভাবে ধ্বংস হবো? ভূমিকম্পের মাধ্যমে। এমন একটা ভূমিকম্প হবে দেখবেন সব কিছু ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, ভূমিকম্পের কথা কেন বললাম? ভূমিকম্পের কথা কিন্তু আমরা ভুলি নাই। হ্যাঁ, ভূমিকম্পের কথা কেন হঠাৎ বললাম এটাও আপনারা নিশ্চয়ই বুঝা ফেলেছেন। আমি জানি আপনারা অ্যাডভান্স, কারণ এগুলো আপনারা দেখতেছেন ফেসবুকে, আমিও দেখছি। কি বলছে উনি? খারাপ কিছু তো বলে নাই, পাপ বাইরা গেছিল, ওই জন্য ওই ভূমিকম্পটা হয়েছে। আর সেই পাপটা কি? যে ওই যে বেহেশতের টিকিট বিক্রি করা, সেটা তো মহাপাপ। এই পাপ যারা করছে তারা তবে কাফেরের পর্যায়ে পড়া যায়, তাই না? ওই জন্য ওই ভূমিকম্প হয়েছে। আর এই ভূমিকম্প যেন আর না হয়, তার জন্য কি করতে হবে? এই পাপীদেরকে রুইখা দাঁড়াইতে হবে। এই পাপীদেরকে ভোট দেওয়া যাবে না। কোন পাপী বুঝছেন তো? কাদের কারণে এই যে ভূমিকম্পটা হয়েছে? যারা বেহেশতের টিকিট বিক্রি করছে। একদম ঠুনকো একটা কথা, মাঠ পর্যায়ে হয়তো কেউ কিছু বলছে, কিন্তু জামাতে ইসলামের ইশতেহারে এই কথাটা যদি থাকতো যে আমরা বেহেশতের টিকিট বিক্রি করি, তাহলে এই কথাটা বলা যায়। একবার মাঠ পর্যায়ে কে কি বললো ওইটাকে তুইলা আনতে হবে কেন আমি জানি না, কিন্তু মাঠ পর্যায়ে যদি খোঁজ খবর নেন, শত শত ভিডিও আছে। এই কথা সবাই বলছে, বাদ নাই ভাই। আমার তো মনে হয় জামাতে ইসলামের হয়তো 5 জন বলছে, আর 95 জনই কিন্তু ওই বড় দল থেকে বলছে। এটা আপনারাও জানেন, সবকিছু ওই সোশ্যাল মিডিয়াতে আছে। সোশ্যাল মিডিয়ার কথা যখন বললাম, একটা কথা বলি, এই সোশ্যাল মিডিয়াকে জায়গা থাকতে হবে। হ্যাঁ ভাই, আগামী কিছুদিন জায়গা থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, মুখ খুলতে হবে। কিছু না পারলে ভাই কমেন্টের মধ্যে জানাইবেন মনের কথা। কারণ কি জানেন? এই পৃথিবীটা ভাই ধ্বংস হবে জালিমবাজদের হাতে। এটা ঠিক না। জালিমবাজরা এই পৃথিবীটাকে ধ্বংস করবে, এটা ঠিক না। ঠিক কোনটা জানেন? যারা এই জালিমবাজের জুলুম দেখা মুখ বন্ধ করে ছিল, প্রতিবাদ করে নাই, কোনো কথা বলে নাই, মুখ খুলে নাই, এই জুলুমবাজদের জুলুম দেখা যারা মুখ বন্ধ করে ছিল, তাদের কারণে এই পৃথিবীটা ধ্বংস হবে। এটা মনে রাখেন। যার জন্য প্রতিবাদ করতে হবে। সবাই সবকিছু বলার অধিকার আছে, যে যা ইচ্ছা তাই বলুক, মানুষ বুঝা নিবে। হ্যাঁ ভাই, আপনার কথা দিয়ে বুঝা নিবে যে আপনার উচ্চতা কতটুকু, এটা মানুষ বুঝতে পারে ভাই। একদম সাধারণ জ্ঞানের ব্যাপার। আপনার চাল চলন, হাঁটা চলা ফিরা, কথাবার্তায় বুঝা নিবে যে আপনার মা
মাপটা কি, মাপটা যদি ওই লেভেলের না হয় তাহলে তো হবে না। কারণ কি জানেন, খেলা তো চলতেছে সেই লেভেলে। হায় হায়, গানটা কি বানাইছে ভাই, মনটা ছুঁয়ে গেছে, সবাই মন ছুঁয়ে গেছে। এরকম একটা গান যদি সিনেমায় থাকে না জানেন, ওই সিনেমা সুপার ডুপার হয়ে যায়। ধরে নেন 100 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে ওই সিনেমাটা, এরকম একটা গান যদি হিট থাকে। এরপরেও কিন্তু অনেক গান আসতেছে, আরো গান আসবে, কিন্তু আপনারা দেখবেন এরপরেও না অনেক চমক দেখবেন। সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন, আমাদের পুলিশ ভাইদের, র্যাব ভাইদের, আর্মি ভাইদের, ওনাদের চমকটা দেখার বাকি আছে। আপনি দেখবেন ভাই, নির্বাচনের ঠিক 15 দিন আগে, একদম হাতে গোনা নেন 15 দিন আগে, এখন কতদিন বাকি আছে হিসাব করেন, 15 দিন আগে ভাই এমন ভাবে ধর পাকড় আরম্ভ হবে না ভাই, লুঙ্গি খুইলা পালাইতে হবে, কেউ টিকতে পারবেন না। যার নামে ওয়ারেন্ট আছে সেও ধরা খাবে, এবং ওই গোয়েন্দা রিপোর্ট আছে যার যার নামে সেও ধরা খাবেন। যার জন্য দেখেন অনেকেই এখন সামনে এসে বলতেছে, কে বলতেছে, চরমনাই পীর সাহেব বলতেছে সবাইকে গড়পড়তা ধরা যাবে না, যারা আসামি তাদের ধরা যায়, সবাইকে ধইরা ভয় ঢুকানো যাবে না, তাহলে নির্বাচন ফেয়ার হবে না। কারণ কি জানেন, ওই যে আসামিরা যদি পালায় চলে যায় লোকাল জায়গা থেকে, তাহলে তো জোর কইমা যাবে, ওই লোক বল কইমা যাওয়ার ভয়ে বলতেছে যে সবাইকে গড়পড়তায় ধরা যাবে না। উনি কেন বলতেছে, উনাকে দিয়ে বলানো হচ্ছে। হ্যাঁ ভাই, উনাকে দিয়ে বলানো হচ্ছে। মনে করেন কোন এজেন্সির চাপে উনি কিন্তু সইরা গেছিল, হ্যাঁ ধইরা নেন কোন এজেন্সির চাপে, কিন্তু চলে যাওয়া কি ভালো হয়েছে না মন্দ হয়েছে, এটা এখন আয়নার মতো পরিষ্কার। আমরা কথায় কথায় বলি না, 10-এর লাঠি 1-এর বোঝা, বলি না ভাই, 10-এর লাঠি 1-এর বোঝা। আবার এইটাও বলি, 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কখনই কি আমরা বলি 11-র লাঠি 1-এর বোঝা, বা 11 জন মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ? সুর মিলে, ছন্দ মিলে, কবিতা মিলে না, কবিতা ছন্দ আসে না। হ্যাঁ ভাই, 11, 11, 12, 13, ওই জন্যই 10। তার মানে কি জানেন, এই 11 জন সন্ধি কইরা 10কে এমন পর্যায়ে ফেলে দিছে, 10 মাইন্ড কইরা চলে গেছে, মানে মাইন্ড করার পর্যায়ে নিয়ে ঠেলে দিছে। অর্থাৎ মাইন্ড করে যেন এমন কিছু কার্যকলাপ করছে 10 জনের মিলা, উনি যেন চইলা যায়। আর উনি চইলা যাওয়াতে উপকারটা কি হয়েছে, উনি কিন্তু বইলা বেড়াইতেছে এরা শরিয়া আইন মানে না। কে মানে না? জামাত ইসলাম শরিয়া আইন মানে না, এরা মুসলমান না। এই কথাটা এত সুন্দরভাবে কাজে লাগছে জামাতের জন্য, জামাতকে এখন আর ওই দৃষ্টিতে কেউ দেখে না, সবাই মনে করতেছে প্রগতিশীল দল। হ্যাঁ, কারণ ওরা শরিয়া আইন মানে না। কে বলছে? ভিতর থেকে একদম পেটের ভাই যায় বলছে যে ওরা শরিয়া আইন মানে না, ওরা ওই মদিনার সনদ মাইনা দেশ চালাবে না, এরা মুসলমান না। কে বলতেছে? চরমনাই পীর সাহেব। কোন টাইমে বলতেছে? যে টাইমে সবাই মনে সন্দেহ, হ্যাঁ হ্যাঁ শুনতেছি দাঁড়িপাল্লা, জামাত ইসলাম, এরা 10 দল ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতায় যায় নাকি আবার যদি ওই শরিয়া আইন চালু করে, আফগানিস্তানের মতো যদি কাণ্ড কারখানা করে, আবার যদি সেই তালিবানি আইন এখানে চালু করে, তাহলে মা বোনদের কি হবে? এখন আর এই প্রশ্নটা নাই, কারণ এই প্রশ্নটা ক্লিয়ার করে দিয়েছে চরমনাই পীর সাহেব। এই জন্য ওনাকে আমি সবসময় থ্যাঙ্কস জানাই। এর আগের ভিডিওতেও থ্যাঙ্কস জানাইছি, আজকেও আমি থ্যাঙ্কস জানাইলাম। আবার থ্যাঙ্কস জানাইতে চাই আমি তারেক রহমান সাহেবকে, ওনাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই। কারণ ওনার বক্তব্যের মধ্যে একটা জায়গায় এসে, মানে শেষের দিকে একটা জায়গায় এসে উনি বলছে আল্লাহ রসুল নবীজির আইন যেমন ছিল সে আইন মাইনা উনি দেশ চালাবে। এই কথাটা উনি নিজেই বলছে, নিজের মুখে বলছে। দেখছেন কত বড় পরিবর্তন। নির্বাচন সামনে আসলে এই যে পরিবর্তনটা আসে, এই পরিবর্তনটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবেন। আর যদি না বুঝতে পারেন, তাহলে আপনি অন্ধকার জগতে আছেন। অন্ধকার জগতে থাকবেন না, অন্ধকার জগতে আমরা থাকবো না। একটা হ্যাঁ ভোট দিয়া আমাদের অন্ধকার জগতের সেই দরজা ভাঙ্গা চুইরা আলো নিয়ে আসবোই আমরা, কারণ আর কোনো উপায় নাই। এখন যদি না হয়, আগামী 100 বছরও হবে না। সাবধান, আমাদের সবাইকে সাবধান হইতে হবে। উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে, এবং বিশ্বাস রাখতে হবে ডক্টর ইউনূস স্যারের উপর। উনি কথা দিছে সুষ্ঠু একটা নির্বাচন হবে, এবং আমি এইটুক জানি, এইটুক আপনাদের বলতে পারি, যেটুক খোঁজ খবর নিছি সেটুক শেয়ার কইরা ভিডিওটা শেষ করে দেই। ভাই ব্রাদার, পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি এই নির্বাচনকে কেন্দ্র করে এমন একটা প্রস্তুতি নিছে, যে প্রস্তুতি দেখে আপনারা অবাক হয়ে যাবেন, চমকাইবেন। এবং এই যে যারা ক্রিমিনাল, তারা দেখবেন দৌড়ে কুল পাবে না। আর একটা সপ্তাহ অপেক্ষা করেন, নির্বাচনের ঠিক 15 দিন আগে আপনারা এই চিত্র দেখতে পাবেন। বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ ভাই, বিশ্বাস রাখতে চাই। সুন্দর একটা নির্বাচন হইলে নতুন বাংলাদেশ আর কেউ ঠেকাইতে পারবে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।